সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন, পরিচয় সংকটে বাংলাদেশ। আর এ নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন অধ্যাপক এ.কে.এম. গোলাম রব্বানী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন গোলাম কুদ্দুস, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, এবং রয়েছেন মাসুদা ভাট্টি, লেখক ও সাংবাদিক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। এজন্য আপনাদেরকে ফোন করতে হবে টেলিভিশনের পর্দায় যে নাম্বারগুলো দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা SMS অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। আওয়ামী লীগের 20তম সম্মেলনের উদ্বোধনী পর্বের মহড়া অনুষ্ঠিত। সম্পন্ন হয়েছে অন্যান্য প্রস্তুতি। আমন্ত্রণে সাড়া দিয়ে যোগ দিচ্ছে বিএনপিও। আওয়ামী লীগের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে পরিবর্তন। নবীনদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন নারীরাও। কাউন্সিলরদের মতামত নিয়ে তৈরি হবে খসড়া ঘোষণাপত্র। আশুলিয়ায় অভিযানের সময় ভবন থেকে পড়ে নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান। দাবি র্যাবের। হলি আর্টিজান সহ সাম্প্রতিক অন্তত 19টি ঘটনায় জড়িত সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে 13 পরীক্ষার্থী আটক। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 51 জন। এবং চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ইংল্যান্ডের 393 রানের বিরুদ্ধে ভালো জবাব দিচ্ছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে 72 রানে পিছিয়ে বাংলাদেশ। আমরা চলে আসব আমাদের আলোচনায়। আমরা দেখেছি যে সম্প্রতি পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিল পাশ হয়েছে এবং সেখানে তারা পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন, যেটা দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছিলেন, সেটি তারা নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গের নাম বাংলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এটি এখন যাবে ভারতের লোকসভায় এবং সেখানে অনুমোদন পেলে রাষ্ট্রপতির সম্মতির ভিত্তিতে সেটি চূড়ান্ত হবে। এখন প্রশ্ন উঠেছে যে বাংলা নামটির সাথে আমাদের বাংলাদেশের একটা আত্মিক সম্পর্ক আছে। আমরা জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ করেছি। আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে আছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এখন এই বাংলা, আমাদের সেই বাংলা, এটি যদি এখন পশ্চিমবঙ্গের নাম হয়ে যায় তাহলে বাংলাদেশের পরিচয়ের ক্ষেত্রে একটা সংকট দেখা দেবে কিনা, এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমি অধ্যাপক গোলাম রব্বানী, আপনার কাছেই প্রথমে আসবো। আপনি কি মনে করেন ব্যাপারটি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টি আমরা এটা একটা প্রেক্ষিত দেখছি যে 2011 সালেই যখন এই মমতা ব্যানার্জি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখনই উনি এই নাম পরিবর্তন একটি উদ্যোগ গ্রহণ করেন। তখন বাংলা শব্দটা ছিল না, পশ্চিমবঙ্গ এই ধরনের একটা, তখন কেন্দ্রে নামটি পাঠিয়েছিল, কিন্তু এটি এক পর্যায়ে গৃহীত না হওয়াতে সেই পর্যায়ে জিনিসটা থেমে যায়। হঠাৎ করে আমরা দেখলাম এবছরের 2রা আগস্ট থেকেই আরেকটি, ঠিক আছেন তো, দ্বিতীয় আরেকটি প্রক্রিয়া শুরু হয় যে তারা বাংলা অথবা বঙ্গ পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে তাদের যে বিধানসভা আছে সেটিতে নেওয়ার একটি প্রস্তুতি সম্পন্ন করছে। গত 26শে আগস্ট বোধ হয় একটি বিশেষ অধিবেশনও, যেটি দেখলাম 28-এর ভেতরে রেজাল্ট এসছে, সেটাও সম্পন্ন হয়েছে। তাতে তারা পরবর্তী সময়ে যে সিদ্ধান্তটি নেওয়ার চেষ্টা করেছে একটি প্রাতিষ্ঠানিক অধিবেশনে, যে এটির ইংরেজি বাংলা নাম হবে বাংলা আর ইংরেজি নাম হবে বেঙ্গল। এই অধিবেশনকে এই তাদের এই চিন্তা এবং প্রস্তাবকে গ্রহণ করেনি সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, সেটি প্রতিবাদ করেছে। আমরা এটি খবর হিসেবে দেখেছিলাম। অতঃপর 13 অথবা 11 সেপ্টেম্বর দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং কবি ডক্টর মোহাম্মদ সামাদ একটি বিশেষ লেখায় এটিকে নিয়ে লিখলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্তটি একটি আসলে অদূরদর্শিত হবে। কেননা আমাদের যে বাঙালিত্বের যে এককত্ব আমরা পরিচয়, আমি এটিকে ইতিহাসের ছাত্র শিক্ষক হিসেবে এভাবেই দেখছি যে আমাদের একটি ভৌগোলিক এন্টিটি আছে, ভৌগোলিক একটা সংযোগও আছে।
এখন রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এখন একটি জাতিরাষ্ট্র। তৃতীয়ত হচ্ছে একটা সাংস্কৃতিক আমাদের ভিত্তি আছে। আমরা যে বাংলাদেশের কথা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের জয় বাংলা, আমাদের বাংলাদেশ, আমার সোনার বাংলা, এই শব্দগুলো কিন্তু আমরা অর্জন করেছি এবং অর্জনের আমাদেরকে এত মূল্য দিতে হয়েছে যে 30 লক্ষ প্রাণ বিসর্জিত হয়েছে এবং এই অর্জনের ভেতর দিয়ে কিন্তু আমরা এই বাংলাটা 71 সালে পেয়েছি। এবং তারও একটি প্রেক্ষিত আছে। প্রেক্ষিতটা হলো যেটিকে ঐতিহাসিক আমি বলছি। ঐতিহাসিক প্রেক্ষিতে আপনার এই বাংলার ইতিহাসকে আমরা 4টি ডাইমেনশনেই দেখছি। একটি হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই বিভিন্ন ধরনের বাংলা কেন্দ্রিক কিছু কথাবার্তা আছে, কিন্তু যখন প্রাচীন যুগে এসেছি স্পষ্টভাবেই আমরা তার কিন্তু কিছু পরিষ্কার তথ্য প্রমাণ সহ শব্দগত পরিচয় পাচ্ছি। এটি বং শব্দ থেকেই মূলত এই শব্দটি হয়েছে, পরে বঙ্গ। প্রাচীন যুগে বঙ্গ বাংলা পর্যন্তই আমরা এর একটা পদচারণা দেখেছি এবং তার একটা জিওগ্রাফিক সীমানা ছিল এবং একটি বৃহত্তর একটা অংশ নেই যে খুবই সহজ অর্থে বললে বোঝায় যে বর্তমান যে স্বাধীন বাংলাদেশ আর আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রের যে অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, এটি মিলেই তখন এই ধরনের একটা ইউনিট ছিল। মধ্যযুগে এসে আমরা দেখলাম যখন শাসন ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে বাংলার যে স্বাধীন শাসকদের যে অস্তিত্ব ছিল তারই একটি ব্যতিক্রম ঘটে যায়। এটা গোপাল ছিলেন শেষ শাসক যারা বাংলার সান অফ দ্য সয়েল যাদেরকে বলি, সেনরা কর্ণাটক থেকে এসে বাংলাটা নিয়ে নেয়। তারাও মোটামুটি এই শব্দটার প্রতি ছিল। যখন ত্রয়োদশ শতাব্দীতে এক স্পেসিফিক সময় হচ্ছে 1204-এ বখতিয়ার খিলজির বঙ্গবিজয়, খুবই আলোচিত ঘটনা, এটা আমরা বলেও থাকি। তারপর থেকে দেখলাম আমরা আমাদের নামের ভিতরে একটা পরিবর্তন আসা শুরু হলো এই নামটি, এবং মুঘল সময়ে এসে এটার নাম হলো সুবাই বাংলা। তা ইংলিশ আমরা সোবা বাংলা বলি। তাহলে খেয়াল করুন, সোবা বাংলা তখনও ভৌগোলিকভাবে একটি সত্তাই ছিল এবং মোগলদের মধ্যযুগীয় শাসকদের একটি ইউনিট ছিল, সুলতানামূলক তাই ছিল। পরবর্তীতে এসে দেখলাম যে পর্তুগিজরা তাদের ভাষাগত যে আঞ্চলিকতা এবং ভিন্নভাষী লোকের সংস্পর্শে এসে এটাকে বাঙালা হলো। তখন এই পর্যন্ত পাই আমরা। মধ্যযুগ উত্তর অবস্থায় যখন ব্রিটিশরা শাসনভার গ্রহণ করলো তখন কিন্তু এটাকে বেঙ্গল হিসেবেই ধারণ নিল এবং তাদের প্রশাসনিক প্রয়োজনে এই বেঙ্গল শব্দটাকে, যেটিকে আমরা বাংলায় বাংলা বলে থাকি, ইংলিশে বেঙ্গল বলি, তারা ভাগ করে ফেললেন যে একটা ইস্ট বেঙ্গল একটা ওয়েস্ট বেঙ্গল। এই বাস্তবতা 47 পর্যন্ত চলল। 47-এর পরেই আমরা যে বাস্তবতার মুখোমুখি হলাম যে পাকিস্তান রাষ্ট্রের অধীনস্থ হওয়ার সাথে সাথেই আমরা দেখলাম যে তারা কিন্তু বাঙালি জাতির দুটো জায়গায় হাত দেওয়ার চেষ্টা করলো। একটা হচ্ছে আমাদের ভাষা, যেটি হচ্ছে আমাদের মৌলিক একটি প্রেরণা এবং চেতনার একটি একক শক্তি। পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে, ইনক্লুডিং ভারত। আপনার ভারতে কোনো মাতৃভাষা নেই। ভারতে এই মুহূর্তে 544টি আপনার অঙ্গরাজ্যীয় ভাষা আছে, কিংবা যদি ডায়ালেক্ট বলতে আঞ্চলিক ভাষা আছে, এবং 20-22টি আছে তাদের এক ধরনের জাতীয় ভাষার মতো রাষ্ট্রীয় ভাষা, কিন্তু মাতৃভাষা বলতে যা বোঝায় তা নেই। তাহলে এরকম একটি বাস্তবতায় কিন্তু পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ একক সত্তা নিয়ে, স্বাধীন সার্বভৌম সত্তা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এখন যে প্রশ্নটা আমি বলার চেষ্টা করছি, পাকিস্তানিরা যে কাজটা করতে চাইল এসে, যে ভাষাভিত্তিক আঘাত এনে আমাদের এই যে জাতিসত্তার একটি ভিত্তিকে দুর্বল করতে চাইল, তার একটি কারণ ছিল যে টোটাল পাকিস্তানের যে জনসংখ্যাকে যদি আমরা একটু দেখি, 56.2% ছিলাম শুধু বাঙালি একক ভাষী। আমরা কিন্তু একক ভাষী একটি রাষ্ট্র। আমাদের ভেতরে আঞ্চলিকতা থাকলেও আঞ্চলিকতার ভেতরেই কিন্তু প্রাধান্য হিসেবে আছে আমাদের বাংলা ভাষা। আর পাকিস্তানের উর্দু মাত্র 7.2 এর ভাষাটা চাপিয়ে দিল। 52-এর ভেতর দিয়ে যখন আমরা একটা স্তর উত্তরণ ঘটিয়ে গেলাম, 55-তে এসে এই পাকিস্তানিরা ইস্ট বেঙ্গল শব্দটিকে পরিবর্তন করে ইস্ট পাকিস্তান শব্দটি আনলো। তাহলে খেয়াল করে থাকেন যে আমাদের এই শব্দের প্রতি আমাদের যত আকর্ষণ, কারো কারো আমাদের এই শব্দের প্রতি যেন তাদের একটি রাজনৈতিক উদ্দেশ্য এবং আমাদের যে আত্মপরিচয়ের জায়গাতে সবসময় একটা হাত দেওয়ার কতগুলো প্রমাণ আমরা খুব সাম্প্রতিক সময়ে দেখছি। ইদানিং যদি আমরা বিষয়টাকে দেখি যে পশ্চিমবঙ্গের নাম তো অঙ্গরাজ্য হিসাবে আছেই, অনেকেই বলছেন এটা হতে পারতো সেটা, আমি সেটাও বলবো না। তাদের অঙ্গরাজ্যের নাম কি করবেন তারাই সিদ্ধান্ত নেবেন, কিন্তু বাংলা যে পরিচয়ের ঐতিহাসিক অবস্থান, সেটি তো এখন আর তাদের একক অধিকারে নেই। বাংলা শব্দটি, আমরা কিন্তু বাংলাদেশ, জয় বাংলা,
দেখুন, একক কোনো শব্দ আমরা কিন্তু গ্রহণ করিনি। প্রত্যেকটি শব্দের সাথে আরেকটি ব্যঞ্জনাময় শব্দ আমরা যোগ করে আমরা একটা সেন্স তৈরি করতে চেষ্টা করেছি। তো এই পর্যায়ে এসে আমরা যেটা খেয়াল করছি যে ভারতের যে অন্যান্য রাজনৈতিক দল তথা সর্বভারতীয় দল সহ শুরু করে পশ্চিমবঙ্গ ভিত্তিক যে রাজনৈতিক দল, তারা কিন্তু জিনিসটিকে প্রতিবাদ করছেন। তারা বলার চেষ্টা করছেন এটি ঠিক হবে না। আমাদেরও প্রশ্নটি এই যে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমাদের এটি ভারতের কোনো সমস্যা না, এটি ভারতের কোনো সর্বভারতীয় সমস্যা না। ভালো ভালো কিছু ব্যক্তির নামও দেখলাম যারা সমর্থন করতে চেয়েছেন, প্লাস প্রতিবাদও এসছে। কারণ প্রতিবাদ আসাটা এই জন্য যৌক্তিগত যে একজনের আত্মপরিচয়ের জায়গাটিকে নষ্ট করে অথবা বিতর্কিত করে নিজের অবস্থানটি কখনোই পশ্চিমবঙ্গের সুসংগত হবে না। সেজন্যই আমাদের কনসার্ন। আমরা মনে করছি যে এটি আমাদের অধিকার আছে কথা বলার এবং আমাদের এটা বলা প্রয়োজন। ধন্যবাদ। গোলাম কুদ্দুস, আপনার কাছে আসবো। যেটা অধ্যাপক রাব্বানী বললেন, আপনি মানে সেটাই আরেকটু যদি ভিন্ন আঙ্গিক থেকে বলেন। প্লাস আমি একটা জিনিস বলবো যে পশ্চিমবঙ্গের সাথে তো আমাদের দীর্ঘদিনের একটা আত্মিক সম্পর্ক আছে। পশ্চিমবঙ্গ নিশ্চয়ই আমাদের শত্রু নয়, আমরা আদান প্রদান হয়। আপনারা যেমন এই মুহূর্তেই গঙ্গা যমুনা নাট্য সাংস্কৃতিক উৎসব করছেন দুই বাংলার বিনিময় নিয়ে, যেটি প্রতি বছর হয়ে আসছে। তো এই ধরনের নানা উদ্যোগ নিয়ে কিন্তু আমরা পশ্চিমবঙ্গের সাথে মিলেমিশে আছি। কিন্তু আমরা খেয়াল করলাম যে এই যে বাংলা শব্দটি যখন করার প্রস্তাব এসলো, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী লেখক যারা আছেন তাদের মধ্যে অধিকাংশই সমর্থন করেছেন, কেউ কেউ সমর্থন করেননি। কিন্তু এই কথাটি আমি কারোর কাছ থেকে শুনিনি যে এতে করে বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক মানে একটা সমস্যা হবে। এই কথাটি কিন্তু পশ্চিমবঙ্গের কেউই সেইভাবে বলেননি। আপনি কি বলবেন? প্রথমত হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা একটা কথা বলেছি, আপনি উদ্যোগ নিয়েছেন, সেই কারণে সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই। আমরা সমৃদ্ধ সাংস্কৃতিক জোট গত 18 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই বিষয়ের উপর একটি সেমিনার করেছিলাম। ডক্টর গোলাম রাব্বানীও সেই সেমিনারে বক্তব্য রেখেছিলেন। আমাদের জোটের ভাইস প্রেসিডেন্ট এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ডক্টর মোহাম্মদ সামাদ, তার মূলত একটি লেখার সূত্র ধরেই আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এবং আমরা সেমিনার আয়োজন করি। নাসিরুদ্দিন ইউসুফ এবং ডক্টর সামাদ তাদের দুজনের লিখিত বক্তব্য সেই সেমিনারে উপস্থাপন করেছিলেন এবং তারপরেই মূলত এটি আসলে বিভিন্ন মহলের কাছে আলোচনা এসছে। এখানে ডক্টর রাব্বানী বাংলা নামের ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করেছেন, সে বিষয়ে আর বলবার নেই। কিন্তু আমি একটু যদি পেছনের থেকে একটু বলি, সেটা হলো যে আগের কথা যদি বাদও দিই, 1947 সালে যখন ভারতবর্ষ বিভক্ত হয়ে ধর্মের ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র করবার সিদ্ধান্ত হচ্ছিল, তখন কিন্তু একটি যুক্ত বাংলা গড়বারও একটি প্রক্রিয়া ছিল, যেটি সুভাষ বসুর বড় ভাই, যিনি তখন বেঙ্গল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন শরৎ বসু, এবং তৎকালীন মুসলিম লীগের হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আবুল হাশিম, যারা প্রগতিশীল অংশকে প্রতিনিধিত্ব করতেন সেই সময়, তারা কিন্তু ভেবেছিলেন যদি ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র তো হলে অবিভক্ত বেঙ্গলকে যদি করা যায় তাহলে কেমন হয়। তখন এটি নিয়ে মুসলিম লীগের অংশ জিন্নার সাথে যোগাযোগ করেছিলেন, কিন্তু জিন্না এই ব্যাপারে হাঁ বা না পুরো সায় দেননি। তারা যখন শরৎ বসু সহ যখন মহাত্মা গান্ধীর সাথে দেখা করলেন, মহাত্মা গান্ধী বললেন যে তোমরা নেহরুর সাথে এবং বল্লভভাই প্যাটেলের সাথে কথা বলো, এবং তারা যখন নেহরু এবং বল্লভভাই প্যাটেলের সাথে কথা বললেন, তারা নাকচ করে দিলেন। কারণ কলকাতা ভারতের অন্তর্ভুক্ত থাকবে না, এটা তারা কোনো অবস্থাতেই গ্রহণ করতে চাইলেন না। এবং যেটাকে আমরা সেভেন সিস্টার বলি, ভারতের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই চা থেকে শুরু করে পাট থেকে শুরু, এই অঞ্চলটিকে তারা ভারতের বাইরে আলাদা একটি রাষ্ট্র হিসেবে কখনো গ্রহণ করতে চাননি বলে সেই উদ্যোগটা কিন্তু ব্যর্থ হয়েছিল। এবং তার পরবর্তী পর্যায়ে 47 সালে যখন পূর্ব পাকিস্তান, যেটি পূর্ব বাংলার নামেই পরিচিত ছিল,
তারা পশ্চিম বাংলা নাম করলো, আমরা কিন্তু পূর্ব বাংলা নামে 56 সালে সংবিধান সংশোধন করে কিন্তু পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়েছিল। তার আগ পর্যন্ত এটি কিন্তু পূর্ব বাংলা নামে, যেটি 1905 সালে বঙ্গভঙ্গ নিয়ে যে রাজনৈতিক সমস্যা তৈরি হলো, পরে সেটিকে আবার সংশোধন করা হলো। তার মানে কি 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হলো, পাকিস্তানের পূর্ব অংশ যেটি পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান যেই নামই আমি বলি না কেন, এই অংশটি কিন্তু পাকিস্তানের প্রতিষ্ঠার যে মূল ভাবাদর্শ, যে রাজনৈতিক সিদ্ধান্ত, তার সাথে কখনোই একাত্ম হতে পারেনি। একাত্ম হতে পারেনি বলেই ভাষা আন্দোলন হয়েছে 1948 সাল থেকে শুরু করে 52 সালে ভাষা আন্দোলনের কথা আমরা জানি। তার মানে বাঙালিদের বাংলা যে বঙ্গ বিভক্ত একটি অংশ যদি আমি বলি পশ্চিম বাংলা ভারতে রয়ে গেল, আর যে অংশটি পাকিস্তানের সাথে থাকলো সে অংশটি কিন্তু তার আত্মপরিচয়ের আলাদা ঠিকানা খুঁজতে চাইলো বলে সে ভাষা আন্দোলন করলো, রক্ত দিল, বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করলো। পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা ভারতের রাষ্ট্রভাষা নয়। তারপরে দেখেন 1913 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ বাংলায় নোবেল পুরস্কার অর্জন করলেন। দ্বিতীয় ব্যক্তি বঙ্গবন্ধু শেখ মুজিব, যিনি 1952 সালে অনশন করবার কারণে তিনি কারাগারে বন্দী ছিলেন। 27 ফেব্রুয়ারি ফরিদপুর কারাগার থেকে তিনি মুক্ত হলেন, অসুস্থ হতে বাড়ি চলে গেলেন। সেপ্টেম্বর মাসে পিকিং এ, তৎকালীন এখন যেটাকে আমরা বেইজিং বলি, সেখানে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি শান্তি সম্মেলন ছিল। পাকিস্তান থেকে মানকি শরীফের পীর সাহেবের নেতৃত্বে একটি দল অংশগ্রহণ করেছিল সেই সম্মেলনে। আর পূর্ব বাংলা থেকে গেল 5 জন, আতাউর রহমান খানের নেতৃত্বে আতাউর রহমান খান, তফাজ্জল হোসেন মানিক মিয়া, খন্দকার মোহাম্মদ ইলিয়াস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উর্দু কবি ইবনে হাসান। সেই পিকিং এ সে আন্তর্জাতিক সম্মেলন, তখনও পাকিস্তানের রাষ্ট্রভাষা নির্ধারিত হয়নি, সে আন্তর্জাতিক সম্মেলনে বঙ্গবন্ধু বাংলায় ভাষণ দিয়েছিলেন। বাংলায় ভাষণ দিয়ে বাংলার যৌক্তিকতা আন্তর্জাতিক পর্যায়ে তিনি তুলে আনলেন। তারপরে ইতিহাস তো আমরা সবাই জানি, 54 যুক্তফ্রন্ট, 62, 66, 69 এবং তারপরে বাঙালির জাতি রাষ্ট্র প্রতিষ্ঠার যে লড়াই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা করেছি, এবং আমরা বাঙালির জাতি রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠিত করলাম। 71-এ জয় বাংলা স্লোগান দিয়ে আমরা এটি আমাদের রণধ্বনি বলি, যাই বলি না কেন, জাতির জাগরণের একটি বড় স্লোগান, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই যে অসংখ্য স্লোগানের মধ্যে দিয়ে কিন্তু আমাদের জাতীয়তাবাদের শক্তি বেড়ে উঠেছিল, এবং আজকে সারা পৃথিবীতে বাঙালির জাতিরাষ্ট্র বাংলা। এখন ধরেন পশ্চিমবঙ্গ ভারতের তাদের একটি রাজ্য, তার স্বাধীনতা আছে যে কোনো নাম তার গ্রহণ করবে, যেটি ভারতের অনেক শহরের নাম পরিবর্তিত হচ্ছে, অনেক রাজ্যের নাম পরিবর্তিত হচ্ছে, সেই অধিকার তার আছে। কিন্তু তাকে খেয়াল রাখতে হবে তার ওই অধিকার প্রয়োগ করতে যে আরেকটি স্বাধীন রাষ্ট্র যাতে কোনোভাবে বিব্রত না হয়, সেই বিবেচনাটি তাকে মাথায় রাখতে হবে। 1971 সালের মুক্তিযুদ্ধে এই পশ্চিমবঙ্গের মানুষ আমাদেরকে ব্যাপক সহযোগিতা করেছে, আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে প্রায় 1 কোটি মানুষকে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এই অঞ্চল তারা জায়গা দিয়ে, তাদের প্রতি আমাদের ঋণের কোনো শেষ নেই, সেটা আমরা চিরজীবন মনেও রাখবো। কিন্তু তারা আজকে যে নামকরণটি রাখলো, কারণ এই এলাকার নাম বঙ্গ এবং বাংলা দুটি নামই আমি এটাকে পরিচিত করতে পারি। যেমন বঙ্গ রাখার, এখন আমি বাংলা যেহেতু আলাদা একটি জাতি রাষ্ট্র হয়ে গেল, বাঙালির জাতীয় সঙ্গীত হয়ে গেল আমার সোনার বাংলা, রণধ্বনি হয়ে গেল আমার জয় বাংলা, এবং বাংলা একটা দেশ হয়ে গেল, সেক্ষেত্রে আপনি বঙ্গ রাখলে আপনার অসুবিধা কি? বঙ্গ তো যেমন ভারতের জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ তো সেই বঙ্গই বলেছেন, বাংলা বলেননি, বঙ্গ হিমাচল সবে। সুতরাং আপনার জন্য বঙ্গ শব্দটিই তো সাযুজ্যপূর্ণ। তারপর আমি যেমন ধরেন আমরা কি বলেছি, যেমন ধরেন বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, আমাদের সেখানে আপনি বঙ্গের কথাই বলেছেন। যেসবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় নয় জানে, সে 17 শতকের কবি আব্দুল হাকিম তাই তো বলেছেন। তারপরে আমাদের মাইকেল কি বলেছেন, যে মাইকেল বলছে হে বঙ্গ ভান্ডারে তবে বিবিধ রত্ন, এগুলো আছে। আবার বাংলার মাটি বাংলার জল, এগুলো আছে। সুতরাং বাংলা নাম নিয়ে যেহেতু আলাদা একটি জাতি রাষ্ট্র গড়ে উঠেছে,
কাজে আপনার জন্য সমীচীন হবে বঙ্গ নামটি রাখা। তাহলে একই ইতিহাস ঐতিহ্যকে আমরা ধারণ করলাম, কিন্তু কোনো রাজনৈতিক বিভ্রান্ত হলো না। এবং আপনি যদি ভারতে আমরা যেটা শুনেছি যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউ অ্যালফাবেটের কারণে পশ্চিমবঙ্গ সবার পিছনে চলে যায়। তা আপনি যদি বঙ্গ রাখেন তাহলে তো আপনি বি অ্যালফাবেট আগেই পান, তাহলে আপনার এই সমস্যাটুকু থাকে না। এবং ভারতের আপনি যে কথাটি বললেন, ভারতের বুদ্ধিজীবীদের একটি বড় অংশ মমতার নামের পক্ষে, কারণ বুদ্ধিজীবীদের বড় অংশই তো এখন টিএমসির সাথে যুক্ত, মমতার রাজনৈতিক দলের সাথে যুক্ত। যেই বুদ্ধিজীবীদের একটি বড় অংশ একসময় বামফ্রন্টের সাথে যুক্ত ছিলেন, অসাম্প্রদায়িক চেতনার সাথে যুক্ত ছিলেন, তারা কিন্তু এখন অনেকেই মমতা ব্যানার্জির বিভিন্ন প্রকল্পের বিভিন্ন কমিটির সাথে যুক্ত। সুতরাং তারা মমতার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে, এটা তো আশাই আমরা করি না। কিন্তু তারপরও এর মধ্যেও বিবেকবান সম্পন্ন অনেক বুদ্ধিজীবী সংস্কৃতি কর্মী তারা কিন্তু এর প্রতিবাদ করেছেন। তারা বলছেন যে ঐতিহাসিকভাবে এটি আজকে বাঙালিরাই কিন্তু তাদের এই বাংলার মর্যাদাকে রক্ষা করেছে। ভাষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, শুধু আমরা রাষ্ট্রের নাম ধারণ করেছি এটি বড় না, আজকে বাঙালি সংস্কৃতিকে আমরাই লালন। অথচ খোদ আপনি পশ্চিমবঙ্গে যেটাকে আপনি যে বলেন, সেখানে বাংলা ভাষা আজকে কোথায় আছে, বাঙালি সংস্কৃতি আজ কোথায় আছে? আমাদের তো ধারণা মমতা ব্যানার্জি যদি প্রকৃত অর্থে বাংলার প্রতি খুবই তার দরদ ভালোবাসা থাকে, তাহলে তার উচিত হবে সবার আগে বাংলা ভাষা রাজ্যের ভাষা হিসেবে সরকারি বেসরকারি পর্যায়ে তার প্রতিষ্ঠার জন্য কাজ করা, বাঙালি সংস্কৃতি লালনের জন্য উদ্যোগ গ্রহণ করা। আপনি সিনেমা লোক, আপনি জানেন যে পশ্চিমবঙ্গের অধিকাংশ সিনেমা হল এখন হিন্দি ছবির দৌরাত্মে বাংলা সিনেমা হলের আজকে কি কাহিল অবস্থা। সুতরাং আপনি সেগুলো কোনো দিকে না যে আরেকটি স্বাধীন রাষ্ট্র যে নামে পরিচিত, যে নামে আজকে সারা পৃথিবীতে বাঙালির জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, আপনি একটি স্বাধীন দেশের একটি রাজ্যের মর্যাদা নিয়ে আরেকটি স্বাধীন দেশের নামকে প্রশ্নবিদ্ধ আপনি করতে পারেন না, করা উচিত নয়। ধন্যবাদ। মাসুদা ভাট্টি একজন লেখক হিসেবে আপনার মতামত জানতে চাচ্ছি। আমি আসলে প্রথমেই যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, ধরুন আপনি লিখেছেন পরিচয় সংকটে বাংলাদেশ। আমি মানে সসম্মানে আপনার সাথে সম্মান রেখেই দ্বিমত পোষণ করছি। বাংলাদেশ কেন একটি পাশের একটি রাজ্য তার কি কাজ করছে না করছে, সে কারণে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটি 9 মাস যুদ্ধের ফলে, শুধু 9 মাস যুদ্ধ নয়, আমরা গত 25টি বছর ধরে সংগ্রাম এবং সফলভাবে আমরা একটি জাতি সত্তায় পরিণত হয়েছি, তাদের পরিচয় সংকটে ভোগার কোনো কারণ নেই। এটি হচ্ছে আমরা মৌলিক জায়গা যদি বিশ্লেষণ করি। দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে 9 কোটি বাঙালি আছেন। 9 কোটি বাঙালি যদি সিদ্ধান্ত নেয় যে তারা বাংলায় যাবেন, তাদের সেই সিদ্ধান্ত আমাদের, মানে ধরেন আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বা গণতান্ত্রিক চেতনার মানুষ হিসেবে আমাদের তো আসলে সমর্থন করা উচিত। কিন্তু আমরা দ্বিমত করছি এখানে যে এই বাংলা শব্দটি তারা যদি নেয়, তাহলে কোথাও কোথাও মানে কনফিউশন দেখা দিতে পারে, ভবিষ্যতে কোথাও কনফিউশন দেখা দিতে পারে, ইতিহাসে কোথাও কনফিউশন দেখা দিতে পারে। কিন্তু সেখানে আমার মতামত হচ্ছে যে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আবারও পশ্চিমবঙ্গ একটি দেশ নয়, এবং পশ্চিমবঙ্গ কখনো একটি মানে স্বাধীন রাষ্ট্র হিসাবে মানে দাঁড়াবে সে আশাও আমরা মানে করতে পারি না, কারণ সেরকম কোনো চিহ্ন আমরা কখনো দেখিনি, অতীতেও দেখিনি, এখনো দেখছি না। যেহেতু পূর্ববঙ্গ নেই, সমরেশ মজুমদার তার বক্তব্যে বলেছেন, যেহেতু পূর্ববঙ্গ বলে কোনো শব্দ নেই বা পূর্ব বাংলা বলে, তারা পশ্চিমবঙ্গ কেন থাকবে? সুতরাং তারা বঙ্গ বা বাংলায় ফেরত যেতেই পারেন। আমরা যে কথাটি আমরা ধরুন জয় বাংলা নিয়ে চিন্তা করছি, জয় বাংলার তখন কি হবে, বা আমার সোনার বাংলার তখন কি হবে? দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আর আগে কি ছিল? আগে কলকাতাকে আমরা মনে করতাম যে কলকাতা যেহেতু কাছাকাছি, কলকাতার সাথে আমাদের ভাষিক যোগাযোগ রয়েছে এবং আত্মিক যোগাযোগ রয়েছে, আমরা কলকাতার মাধ্যমে চিন্তা করতাম অনেক কিছু। কিন্তু এখন আর তা নেই, পুরোটা চলে গেছে দিল্লিতে। ঢাকার সঙ্গে সম্পর্কটা এখন এতই দ্বিপাক্ষিক যে ঢাকা এবং দিল্লি হচ্ছে, আমরা যে কোনো কারণ, দিল্লি যদি কাজটি করতো তাহলে আমরা আসলে জাতিগতভাবে প্রতিবাদ করতে পারতাম, রাষ্ট্রের পক্ষ থেকে প্রতিবাদ করা যেত। এখন নাগরিক প্রতিবাদ মানে হতেই পারে, নাগরিক কনসার্ন যেটা, সেটি করতেই পারি আমরা, যে আমরা আপনারা কেন বাংলা শব্দটিকে নিয়ে পড়লেন। কিন্তু বাংলা শব্দটি তো কারো একার নয়, আমি মনে করি না যে বাংলা শব্দটি একার, কারোরই একার। বাংলা শব্দটি সবাই ব্যবহার করতে পারে, এবং তারা যদি পরিবর্তন করতে চায়, আমি মনে করি না তাতে আমাদের পরিচয়ের কোনো রকমের সংকট হবে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি ধরেন সমালোচনা করি পশ্চিমবঙ্গের, আমি দেখতে পাচ্ছি গত
আমার জীবদ্দশায় বা আমার সময়কালটা আমি দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গ ক্রমশ বাংলা থেকে সরে সরে যাচ্ছে, শুধুমাত্র ভাষিক দিক দিয়ে নয়, ঐতিহ্যগত দিক দিয়ে, খাওয়া পড়ার দিক দিয়ে, মানে এবং আমাদের যে একটি বঙ্গ সংস্কৃতি আছে, বাংলার যে একটি সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি থেকে তারা ক্রমশ পশ্চিমের দিকে যাচ্ছে, মানে হিন্দি বলয়ের দিকে যাচ্ছে। আমি একটি আপনাকে একটি কথা বলতে যাচ্ছি, বলছেন ওখানে মাতৃভাষা কিছু নেই। মাতৃভাষা সবারই আছে, শুধু রাষ্ট্রভাষা বলতে হিন্দি আছে ওখানে। আপনার মনোল্যাঙ্গুয়েজ বলতে আমরা যেটা বলি এটা বাইলিঙ্গুয়াল। হ্যাঁ, কিন্তু মাতৃভাষা তো সবারই আছে। বাঙালির মাতৃভাষা, বাঙালির মাতৃভাষা বাংলা, ওখানে বাঙালির মাতৃভাষা বাংলা। মাতৃভাষা তো রাষ্ট্রভাষা নয়, আমাদের দুটোই। হ্যাঁ, আমাদের মাতৃভাষা, কিন্তু আমাদের এখানে না, আমাদের এখানে রাষ্ট্রভাষা, মাতৃভাষা সবারই। এখানে যদি একজন চাকমা বসে থাকেন তাহলে তার ভাষাটা হচ্ছে, তার মাতৃভাষা চাকমা, আমাদের এখানে রাষ্ট্রভাষা বাংলা। যাই হোক, আমি যে কথাটি বলছি, গুজরাটি, হ্যাঁ, বসে থাকলে তার ভাষা গুজরাটি, তার মাতৃভাষা গুজরাটি, কিন্তু রাষ্ট্রভাষা হিন্দি এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। কিন্তু আমার যে মানে কথাটি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ধরেন বাংলা করেন, তারা সরে এসছেন, কেন করতে চাইছেন? আসলে উনি অনেক কিছুতে পিছিয়ে পড়েছেন। পিছিয়ে পড়েছেন বলতে রাজ্যকে উনি ধরেন গুজরাটের সমসাময়িক করতে পারছেন না কোনোভাবেই, না অর্থে, না মানে মানে জৌলুসে কোনোভাবে করতে পারছেন না। তো উনি একটি মানে একটি গ্যাম্বল করছেন, একটি খেলা খেলতে চাইছেন, কত কিছু গিমিক তৈরি করছেন, যে একটি বিতর্ক তৈরি করা গেলে তিস্তা নিয়ে যেটি উনি করেছেন, আমার কাছে মনে হচ্ছে যে এটি আসলে ওনার করার কথা ছিল না। কারণ দুই বঙ্গের সাথে সংযোগ বা দুই বঙ্গের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, তিস্তা যদি একটি বড় ভূমিকা পালন করে তাহলে ওনারই লাভ বেশি, পশ্চিমবঙ্গের লাভ বেশি, কারণ সবচেয়ে বড় সীমান্তটি তার সঙ্গে আমাদের রয়েছে। এই যে নাম পরিবর্তন, এটি একটি তার গিমিক, তার একটি খেলা। এবং আমার কাছে মনে হয় ধরুন আরো একটু এগিয়ে যদি বলি, একটু হীনমন্যতা বোধও রয়েছে, কারণ পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র, এবং শেখ হাসিনা যেখানে একজন আন্তর্জাতিক নেত্রী হয়ে, স্টেটসম্যান হয়ে দাঁড়িয়েছেন, সেখানে পশ্চিমবঙ্গের কথা কেউ বলে না। হিলারি ক্লিন্টন তাকে খানিকটা তোলা দিয়েছিলেন, গেছেন তার কাছে দেখা করতে, কিন্তু এছাড়া পশ্চিমবঙ্গের মানে আন্তর্জাতিকভাবে পশ্চিমবঙ্গের কোথাও নাম নেই। খানিকটা জেলাসিও হতে পারে যে এইভাবে যদি একটু ইয়েতে আসা যায়, লাইমলাইটে আসা যায়। সবকিছু বাদ দিয়েও আমার কাছে মনে হয় যে এতে আমাদের পরিচয় সংকটের বড় কোনো অসুবিধা নেই, বরং তাদেরই হীনমন্যতা বোধ যে বাংলা বলে আমরা যদি আবার একটু ইয়ে হতে পারি। কিন্তু উনি যদি নিজের দেশকে বা নিজের রাজ্যকে ঠিক না করে বলতে বোঝাচ্ছি যে বাংলাকে গ্রহণ না করে, মানে রাষ্ট্রভাষা হিসেবে নয়, মাতৃভাষার প্রসার সাধনে অথবা অফিসে ব্যবহারের ক্ষেত্রে সেসব দিকে সর্বস্তরে বা আমরা তুলতেই পারি, কিন্তু পরিচয় সংকটের কারণে নয়। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটি নেব। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাবিব বলছিলাম শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে। বলুন। আমার জানার আগ্রহ আজকের প্যানেলিস্টের কাছে, যে এই যে ওয়েস্ট বেঙ্গলের কাছে যে বেঙ্গল করার চিন্তা ভাবনা করা হচ্ছে, তো সেখানে তো ভারতের সংবিধানে তো রাজ্য সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা যে কোনো জিনিস প্রোটেক্ট করতে পারে যদি কেন্দ্রীয় সরকার তাদের উপর চাপিয়ে দেয়। সেখানে আসলে ওয়েস্ট বেঙ্গলের জনগণ চাচ্ছে নাকি কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিচ্ছে, এটি একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হলো যে আন্তর্জাতিক কোনো নিয়ম রেখা আছে কিনা কোনো দেশের সাথে বা কোনো শহরের সাথে আদলে নাম পরিবর্তনের ক্ষেত্রে বা সম্পূরক কিছু হলে সেখানে কোনো আইনের কোনো দিক আছে কিনা, আপনারা দুটি বিষয় আলোচনা করতেন। জি, আমি অধ্যাপক রাব্বানী, আপনি উত্তরটা যদি আপনার পার্সিয়াল প্রশ্নের জবাবটা দেওয়া যায় যে আমার জানা মতে এরকম কোনো আন্তর্জাতিক বিধিনিষেধ নেই। কারণ একটি দেশের রাষ্ট্র তাদের জাতিসত্তা, তাদের ভাষা, তাদের সংস্কৃতি, তাদের মূল্যবোধ, ঐতিহ্যের উপর গড়ে ওঠে। আর দ্বিতীয়ত হলো যে ব্যাপারটা উল্টো, যে কেন্দ্রীয় সরকার দুটো জিনিস বিধানসভায় পাশ হয়েছে, এখন নিয়মটা হলো যে অঙ্গ রাজ্য তার নাম পরিবর্তন করতে গেলে কেন্দ্রীয় সরকারের এটা লাগবে, সম্মতি লাগবে। তো আমি আগেই বলেছি যে 2011 সালে এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রী হিসাবে একটু উদ্যোগ গ্রহণ করেছিলেন। সেই উদ্যোগটি ঠিক কেন্দ্রীয়ভাবে গৃহীত হয়নি, ফলে এটি স্থিতি অবস্থায় ছিল। এ পর্যায়ে আমাদের অপেক্ষার বিষয় যে কি করবেন তারা কেন্দ্রীয় পর্যায় থেকে। কিন্তু যে কেন্দ্রীয় দল যে আছে সরকার, তারা ইতিমধ্যে বিজেপি সহ কংগ্রেস ইত্যাদি এখানে কিন্তু এটির বিপক্ষে একটা অবস্থান নিয়েছেন। আরেকটি প্রশ্ন আপনার কাছে যেটা করতে চাই, যেটা মাসুদা ভাট্টি খুব জোর দিয়ে বললেন যে আমাদের পরিচয় সংকটের কোনো কারণ নেই।
কারণ আমরা যথেষ্ট শক্তিশালী এবং নিজস্ব স্বকীয়তায় আমরা উজ্জ্বল, এটা ঠিক, এটা আমিও স্বীকার করি। কিন্তু তারপরও তো কিছু কিছু সমস্যা, কিছু কিছু বিভ্রান্তি তো হবেই। সেগুলো আপনি বলেছেন আপনার আগের বক্তব্যে, কিন্তু একটু খুব সংক্ষিপ্ত জিস্ট আকারে যদি আপনি বলেন যে কি সমস্যা। সমস্যাটা মাস্টার একটা কথা ঠিক যে দৃষ্টিভঙ্গিগত একটা ব্যাপার কাজ করছে এখানে। আপনি যেটি আমার কাছে কিছুটা লেগেছে যে যখন এই ধরনের বড় কোনো পরিবর্তন হয় তখন মানুষের মাঝে থেকে একটা চাহিদার সৃষ্টি হয়। আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি যে তারা কি ভাবছেন। আমার মনে হচ্ছে এই ভাবনাটি জনসম্পৃক্ত ভাবনা কিনা এটি কিন্তু ঠিক মিডিয়াতে কিংবা কোনো পর্যায়ে আমাদের চোখে আসেনি, না এসে আমি না দেখে থাকলে সেটি আমার সীমাবদ্ধতা। অনেকে আবার গণভোট করার প্রশ্ন, তাহলে দেখা যাচ্ছে যে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে খোদ পশ্চিমবঙ্গবাসী সেটিকে আপনার সর্বতভাবে গ্রহণ করছে না। নিশ্চয়ই তাদের বোধের জায়গাতেও কোনো একটি ভাবনা কাজ করছে, যে জায়গা থেকে আমরা কথা বলছি তাদের দৃষ্টিভঙ্গিগত অবস্থান আমাদের দৃষ্টিভঙ্গিগত অবস্থানের ভিতরে একটি সাযুজ্য এবং সম্পর্ক থাকলেও একটি মৌলিক পার্থক্য আছে। যেমন আমি আপনার এর আগেও আমাদের আলোচনায় বলেছি যে আমাদের যখন পশ্চিমবঙ্গ তাদের নাম পরিবর্তন করতে যাবে, অনেকেই বলছে মুম্বাই, আপনার বোম্বাই হয়েছে, সেই নামগুলো দেখেন পরিবর্তনের সাথে কিন্তু অন্য কোনো অঙ্গরাজ্য কিংবা অন্য ভাষা কিংবা অন্য সংস্কৃতির সাথে কিন্তু তাদের কোনো ধরনের কোনো সংযোগ কিংবা একটা বিয়োজকের কোনো একটা সম্পর্ক ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নটি থাকতো না। যেহেতু পাঞ্জাব যখন ভারতের পাঞ্জাব রাজ্য, যেটা পাকিস্তানের পাঞ্জাব রাজ্য আছে, দুটো কিন্তু পাঞ্জাব রাজ্য। না, এটি তো তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এটি যে হয়েছে কলকাতারও কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত এখনো ধরুন যে আজকে যদি আপনার 47-এ তাদের রাষ্ট্রের নাম বাংলা হতো, বাংলা রেখেই তারা স্বাধীন হতো, তাহলে আজকে বোধহয় আমাদের প্রাসঙ্গিকতার খুব বেশি উপযোগিতা থাকতো। কিন্তু তখন করেনি, এখন করবে না, তার কোনো কারণ নেই। ভারতের তো নাম পরিবর্তনের সংস্কৃতি আছে। আমরা তারা কি করবেন আমার ভাবনার জায়গাটি সেটি নয়। আমরা দুটো প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের ভাবনায় প্রথম আসে যে যখনই আমরা কোনো কিছু বিষয় দেখতে যাই যে প্রতিবেশী রাষ্ট্র কি ভাববেন। দেখুন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কটা হবে একটা সৌজন্য এবং একটা সমতা। আমরা একটি জাতি রাষ্ট্র, আমাদের আয়তনের দিক থেকে আমরা বৃহত্তর ভারতের ছোট হতে পারি, কিন্তু রাষ্ট্রীয় মর্যাদায় তো আমরা বিশ্বে একই অবস্থান করি। সেই জন্যই যে জিনিসটা পরিষ্কার হওয়া উচিত যে এটি কোনো সর্বভারতীয় বা কেন্দ্রীয় সরকারের কোনো সমস্যা নয়, বা তারা কি ভাবছেন সেই প্রতিক্রিয়াটি আমরা আজ থেকে 5 বছর আগে পেয়েছিলাম। এখন আমাদের দেখার বিষয়। দ্বিতীয়ত হলো যে আমরা যেটি বলছি যে আমরা কিন্তু এই রাষ্ট্রটি অর্জন করেছি এবং এই রাষ্ট্র অর্জনের পেছনে যে পরিবর্তন আছে, বঙ্গবন্ধু 60-এর দশকে এই জিনিসটি ধরতে পেরেছেন। এবং আপনি একটি তথ্য যদি আমার ভুল না হয়, আপনার 69-এই যখন আপনার শহীদ সারওয়ারদির স্মরণ সভায় বঙ্গবন্ধু বক্তব্য দেন, এটি 5 ডিসেম্বর সম্ভবত, তখন উনি পরিষ্কার করে বলেছেন যে এই অঞ্চলের নাম আমি বাংলাদেশ রাখবো। সুতরাং বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মটি এবং রাষ্ট্রের অভ্যুদয় এটি কোনো আকস্মিকতার কোনো বহিঃপ্রকাশ বলছে না। আমরা এটি বলার চেষ্টা করছি আপনার যে সেটি হলো যে তারা যে কাজটা করবে যে আপনাদের এই অর্জন বৃথা বা এই অর্জন স্বাভাবিক, আমরা সেটা বলছি না। বাংলা এককভাবে গ্রহণ করার ভৌগোলিক, ঐতিহাসিক, নৈতিক অধিকারও তাদের অধিকার আছে, তাদের বাংলা রাখা ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে সেইটা করার আগে তাদের ভাবা উচিত ছিল কিনা যে বাংলাদেশ নামে যেহেতু আলাদা একটা রাষ্ট্র আছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে জয় বাংলা স্লোগানকে আমরা ব্যবহার করব জিও বাংলা হিসেবে, এটাও কিন্তু বলেছেন। সেটা পারেন কিনা? জয় বাংলা আমাদের একেবারেই আমাদের প্রাণের স্লোগান, আমরা এই স্লোগান বলে দেশ স্বাধীন করেছি। প্রশ্নগুলো আসছে সেইখানে। আমি এক্ষেত্রে একটু আপনার একটু যুক্ত আমি মাসুদ দেবটির বক্তব্য, তিনি বলেছেন যে 9 কোটি পশ্চিমবঙ্গের বাঙালি তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তাদের যেটি গণতন্ত্র ঠিক। আবার আমি 16 কোটি বাঙালির একটি স্বাধীন রাষ্ট্র। আমি যখন দেখি যে 9 কোটি বাঙালির কোন একটি সিদ্ধান্ত আমার 16 কোটি মানুষের আমাদের অনুভূতিতে এটি আঘাত করছে, তাহলে আমারও গণতান্ত্রিক অধিকার রয়েছে তার এটাকে সমালোচনা করবার, তার এই বিষয়ে আমার বক্তব্য দেওয়ার। আমার কথা হলো মমতা ব্যানার্জি এই কাজটি কেন করলেন? এটি কি প্রকৃত অর্থেই বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতিসত্তা, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে অধিক ভালোবেসে এটি সমৃদ্ধির জন্য কি তিনি নামটি পরিবর্তন করলেন?
কিন্তু তার সামগ্রিক কার্যক্রমে তো আমাদের কাছে তা মনে হয় না। এর পিছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে যে কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা নেত্রী থাকতেই পারে, এবং সেই উদ্দেশ্যে তিনি কাজ করতেও পারেন। কিন্তু খোদ পশ্চিম বাংলারই অধিকাংশ বাঙালি এটাকে সমর্থন করে কিনা এ নিয়ে প্রশ্ন সেখানেও আছে। তো আমার বক্তব্য হলো, যেমন ধরেন আজকে যেহেতু আমরা এই প্রজন্ম 1971 দেখেছি, বা 71 ইতিহাস এখনো আমাদের চোখের সামনে জল করছে, যারা 71 সালে লড়াই করেছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন, তাদের কাছে এখন আমরা গল্প শুনি, তারা আমাদের চাক্ষুষ আমাদের সামনে দাঁড়িয়ে আছে বলে এইটি হয়তো কোনো প্রশ্ন হবে না। কিন্তু আপনি দেখেন 40 বছর পরে যে প্রজন্মের সামনে একজন মুক্তিযোদ্ধা জীবিত থাকবে না, সে যখন জয় বাংলা স্লোগান দেবে তখন তার মধ্যে কোনো প্রশ্ন আসবে কিনা যে স্লোগানটা কি আমি পশ্চিমবঙ্গে ভারতের একটি রাজ্যের পক্ষে স্লোগানটা কিনা, না এটি আমার স্বাধীন রাষ্ট্রের জন্মের স্লোগান। এই প্রশ্নটি তার মধ্যে যে 30 বছর 40 বছর ধরে, হ্যাঁ হ্যাঁ সেটা আপনি দেখুন, আমরা জয় বাংলা শব্দটাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছি কিনা আপনি এখন নিন না কেন? আমরা তো প্রতিষ্ঠা করতে পারিনি, সেই ব্যর্থতা আমাদের। এই ব্যর্থতা নিয়ে সমালোচনা করে আগে তারপরে আমরা সমালোচনা করি। আপনি যে এই প্রশ্নটি করলেন যে 40 বছর পরে যে কেউ একশনে এসে দাঁড়াবে জয় বাংলা শব্দটি আমাদের না পশ্চিমবঙ্গের, আমরা তো আজকেই, আপনি যখন শাহবাগে আমরা যখন জমায়েত হয়েছিলাম তখন বাংলাদেশ যখন দুভাগ হয়ে গেল, হেফাজত যারা এসেছিল ঢাকার রাস্তায় তাদের কাছে জয় বাংলা শব্দ আপনি তাদেরকে বাদ দিতে পারবেন না। এটি আরেকটি বিষয় নয়, প্রশ্ন আপনি আনলেন যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা 71 মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা কোনোদিন জয় বাংলা মানবে না, জয় বাংলা বলবে না। আমি সেই কথাই বলতে চেয়েছি যে আমরা নিজেদেরকে ঠিক করি না, আমরা তো নিজেদের, আমরা ঠিক আছি, আমাদের এখানে কেউ না, এটা আমাদের, তার মানে কি আমরা কি ঠিক নেই? আমরা ঠিক আছি, কিন্তু আমাদের মধ্যে কিছু জাতিসত্তা বিরোধী ব্যক্তি আছে, কিছু রাজনৈতিক দল আছে যাদের আমরা বিচার করছি, যাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছি, এবং মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক রাষ্ট্রপ্রতিষ্ঠার সংগ্রাম আমরা করছি। পশ্চিমবঙ্গকে মেলাতে চাচ্ছি না, আমরা মেলাতে চাচ্ছি না। আমি বলছি যে সংকটটি তৈরি হতে পারে। আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে একজন বাংলাদেশের নাগরিক, একজন বাঙালি 30 বছর পরে এই প্রশ্নটি মনে আসবে না যে আমি জয় বাংলা স্লোগান দিয়ে 71 সালে আমার পূর্বপুরুষ লড়াই করেছে, এখন তো বাংলা তো আমার রাষ্ট্রের নাম, এটা তো ভারতের রাষ্ট্রের নাম। জয় বাংলা বলছেন, আপনি বলছেন জিও বাংলা, সেই শব্দটি জিও বাংলা তো হিন্দি, এবং জয় বাংলা যেটা বলছেন মাসুদা ভাই, আমি একটু কারেকশন করতে চাই, সেটা হচ্ছে জয় বাংলা স্লোগানটা এক সময় 75-এর পর যখন আমাদের কাছ থেকে মুছে ফেলার চেষ্টা করে, সেটা কিন্তু আবার ফিরে আসছে। এখনকার প্রজন্ম কিন্তু আবার জয় বাংলা বলতে ভালোবাসে। আপনি যাদের কথা বললেন যে যারা এখনো জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, তারা কি সেটাও আমরা জানি ভালো করে। সুতরাং সেই জয় বাংলা কিন্তু আবার ফিরে এসছে। এখন সেই প্রশ্নটাই দাঁড়াচ্ছে যে সেই জয় বাংলা আবার প্রশ্নবিদ্ধ হবে কিনা। আমাদের সময় খুব কম, আমি গোলাম কুদ্দুস আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে এখনো তো ভারতের পার্লামেন্টে এটা পাশ হয়নি, সময় আছে এখনো। আমরা তো যদি রাষ্ট্রীয়ভাবে আমাদের এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে হয়, সেটা ভারতের কাছেই দিতে হবে, দিল্লির কাছেই দিতে হবে, পশ্চিমবাংলার কাছে নয়। আমরা কি রাষ্ট্রীয়ভাবে এখন এইটা নিয়ে মুভ করতে পারি? আমাদের জোটের যে সেমিনার হয়েছিল ওখানে আমরা বলেছি যে আমরা তো প্রাথমিক আলোচনাটা সূত্রপাত করি, এক্ষেত্রে যারা বিশেষজ্ঞ, যারা অভিজ্ঞ, যারা রাজনৈতিক এবং ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে আমরা একটা কমিটি করে আমাদের একটা যৌক্তিক বক্তব্য আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেব, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেব, এবং ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছেও আমাদের কনসার্নটা আমরা জানাবো, যাতে তারা বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে। কারণ আমরা এটুকু বুঝি, যেহেতু বিধানসভায় পশ্চিমবঙ্গের বিজেপি এটি বিরোধিতা করেছে, কংগ্রেস বিরোধিতা করেছে, বামফ্রন্ট বিরোধিতা করেছে, এখন আমাদের যদি একটা কনসার্ন কেন্দ্রীয় সরকারের কাছে যায় যে বাংলাদেশের বুদ্ধিজীবী, সামাজিক শক্তি, তারা এই বিষয়ে একই সাথে আপনারা আমাদের সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা দেবো, তাহলে গভর্নমেন্টও সেই বিষয়টা, যদি গভর্নমেন্ট মনে করে যে না আমাদের কনসার্নটা যৌক্তিক, তাহলে গভর্নমেন্টের বিষয়টি বলতে পারে যে আমাদের দেশের জনগণ বিষয়টিকে এইভাবে ভাবছে। তাহলে একটি বুদ্ধিজীবীরা কলকাতার বুদ্ধিজীবীর সঙ্গে একত্রিত ভাবে এটা নিয়ে কথা বলতে পারেন, একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলাটা খুবই জরুরি। কেন আমরা চাই না, কি সমস্যা হতে পারে, আমরা কেন মনে করছি যে এটা আমাদের মানে দুইটা কনফিউশন তৈরি করবে, একটি জনমত
তৈরি করা যায় কিনা হ্যাঁ, পশ্চিমবঙ্গে, এবং বিশেষ তাহলে করে আমরা মনে এই বুদ্ধিজীবীদের। কনসার্নটা যদি জানে এটিও তাহলে একটি- তো কেন্দ্রীয় সরকার সময় নেবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। সেই সুযোগটি আমাদের দেওয়া উচিত। না, সেটা ঠিক আছে। আমাদের সময় শেষ। সিদ্ধান্তটা কিন্তু রাজনৈতিক ভাবে এসছে। আমি সেটাই ভাবছি যে দুই বাংলার যারা আমরা আছি, আমাদের সবচেয়ে শক্তির জায়গাটা হচ্ছে মানুষের আদান প্রদানটি, সেটি ধন্যবাদ দেখতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা আশা করব এই এই যে। চূড়ান্তভাবে সিদ্ধান্তটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের মানুষের যে কনসার্ন এই ব্যাপারে সেটি বিবেচনায় নেওয়া হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।